Hello, ladies and gentlemen. Please join the class. Within few minutes, we will start our journey. Okay, hello, ladies and gentlemen. Okay, থ্যাংক ইউ। সবাই তোমরা জয়েন হয়ে যাও। আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস আছে ভাই। আমি ওকে, শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা। ওকে, হ্যালো, আচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ। টুডে আই উইল স্টার্ট ইউর ক্লাস। আমি একটু আজকে একটা বিশেষ কারণে আমাকে সিংড়া যেতে হয়েছিল। তো আমি সিংড়া থেকে, যাই হোক, তোমাদের দোয়ায় ভালোবাসায় আলটিমেটলি আমি যে এত দ্রুত পৌঁছাইতে পারবো এটা ভাবতেই পারি নাই। আমি ক্লাস দিয়ে ভাবলাম যে আবার ক্লাস টাইম চেঞ্জ করতে হয় কিনা, জনগণের বিশ্বাস ভেঙে যাবে তাহলে। যাই হোক, ড্রাইভার খুব পারফেক্টলি ড্রাইভ করে আমাদেরকে ইন টাইমিং নিয়ে আসতে একটু 19 বিষয় হয়েছে আর কি। তো যাই হোক, আমরা শুরু করছি। তোমাদেরকে একটু বলি, তোমরা যারা লাইভে ক্লাস করো তাদেরকে ভাই একটু বলবো এই টপিকটা সম্বন্ধে। আগে আমি একটু তোমাদেরকে প্রিভিউ বলি। দেখো, তোমার বই অনুসারে যদি আমি পড়াই তাহলে হয়তো আমার আর আধা ঘন্টা পড়াইলেই ধারক পড়াটা শেষ হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি বইয়ে তো আসলে আছে ধারক। ধারকের ব্যাপ্তিতে কত বেশি সেটা হয়তো আমি তোমার প্রথম ক্লাসেই বলছিলাম যে ধারক ইন এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গাতেই ধারক লাগে, প্রত্যেকটা সার্কিটে। তো আলটিমেটলি এই ধারক রিলেটেড তোমরা একটু, যদি যারা বই কিনেছো নতুন বই, তারা দেখবে বইয়ের লাস্টে বোর্ড কোশ্চেন দেওয়া আছে। দেখবে ধারক থেকে প্রায় 1-2 বছর পরপরই বোর্ড কোশ্চেন আসছে, কোনো না কোনো বোর্ডে আসছে। মানে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। কতটুক আসবে এটা আমরা জানি না, তবে আমরা চেষ্টা করব অ্যাডমিশন টেস্ট কাভার করে যতটুক ধারক পড়া যায় আর কি, যত বেশি পড়া যায়। আগে বেসিকটা ঠিক করে নিই। গতদিন তোমাদের হয়তো একটু এলোমেলো মনে হতে পারে, আসলে এলোমেলো না, তোমাদের মনে হতে পারে এরকম। আসলে প্রথম ক্লাসটা তোমরা এটা প্রথম দেখছো, তাই ওরকম এলোমেলো মনে হয়েছে। আজকে দেখো এটা সাজানো গোছানো হয়ে যাবে আর কি। তো আমি শুরু করছি। চেষ্টা করবা সবাই একদম লাস্ট পর্যন্ত থাকার। যাই বুঝো, লাইভে থাকলে একটা আলাদা ব্যাপার আছে, পরে আবার আর যাদের সমস্যা তারা ভাই রেকর্ড ক্লাস দেখে নিও, আমার কোনো ইয়ে নেই। ওকে, জাস্ট হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি তোমাদের ইয়াগুলো পরে আমি নিয়ে নেব নি, তোমাদের সম্ভাষণ ইয়াগুলো আমি পরে নিয়ে নিচ্ছি। ওকে, লেট নাও স্টার্ট। আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই তোমাদের শুরু করতে যাচ্ছি আর কি। তো দেখো, আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম ধারকের সমবায়।
আমি গতদিন তোমাদেরকে পড়িয়েছিলাম ধারকের শ্রেণী সমবায়। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ধারকের সমান্তরাল সমবায় নিয়ে। তার আগে আমি একটু রিভিউ করে দিচ্ছি গতদিনের ক্লাসটা। আমি বলছিলাম যে দেখেন আপনারা 9-10-এ যে রোধ পড়েছেন ওরই ধারাবাহিকতায়। আর আরেকটা ব্যাপার বলি, সার্কিট নিয়ে আপনারা যদি কেউ পড়াশোনা করেন তাহলে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বেন, ট্রিপলি পড়বেন, আপনারা 4 বছর তো পড়বেন, এটা তো গ্র্যাজুয়েশন, তারপরেও আপনারা চাইলে পড়তে পারেন। তার মানে বোঝাইতে চাচ্ছি এটা একটা বড় জায়গা, একটা বিশাল ক্ষেত্র, আমরা তার একটা ক্ষুদ্র অংশ নিয়ে কথা বলবো। তাই প্রথম দিকে আমরা প্রিলিমিনারি বেসিক আলোচনা, তো দেখেন ধীরে ধীরেই আলটিমেটলি 1 তলা দিয়েই 3 তলায় যেতে হয়। আমরা ধীরে ধীরে যত দূর পারা যায় আমাদের লেভেল মেনটেন করে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো দেখেন, তো যেটা নিয়ে কথাবার্তা বলছি, আর আরেকটা তথ্য ভাই আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা অনেকে নতুন আছেন শুনুন, যেটা হচ্ছে মেন ফ্যাক্ট, আমাদের পড়াশোনাটা না প্র্যাকটিক্যাল কেন্দ্রিক না। আমি যদি আপনাকে ধারক নিয়ে এসে দেখাই, ক্লাসে পরীক্ষা করে দেখাতাম, এটাও এক ধরনের শেখা। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল লার্নিং, যেটা পলিটেকনিক্যালে হয়, বুঝছেন। কিন্তু আমাদের পড়াগুলো কেমন জানেন, আমাদের পড়াগুলো কিছুটা থিওরিটিক্যাল। আমরা থিওরির বস, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল নলেজের ক্ষেত্রে বাস্তবতা বর্জিত আমাদের কিছুটা। তো আলটিমেটলি দেখেন, যে দেশে যে সিস্টেম, জসমিন দেশে সদাচার, যে দেশে যে নিয়ম আর কি। তো আলটিমেটলি আমরা শিখবো থিওরিটিক্যালি। তাই আপনারা আমাদেরকে একটু হেল্প করবেন। অনেক ক্ষেত্রে অনেক জিনিস আমি আপনাকে দেখাতে পারবো না, যেমন সার্কিটের ভিতরে আমি তো ইলেকট্রন দেখাতে পারবো না, বড়জোর আমি আপনাকে একটা ধারণা দিতে পারি যে বিন্দুর মতো বা এরকম, যে এরকম আমরা কিছু কাল্পনিক ব্যাপার স্যাপার কল্পনা করে করেই ধীরে ধীরে আরেকটা জিনিসের সাথে রিলেটেড করে করেই পড়বো আর কি। তো ঠিক আছে আর কি, উপমার মাধ্যমে যে একজনের মুখ এতই সুন্দর, ওইটা না বোঝাইতে আমরা বললাম যে চাঁদের মতো মুখ। আলটিমেটলি চাঁদের মতো মুখ না, চাঁদের যে সৌন্দর্য সেটাকে কল্পনা করে বলা হয়েছে। যাই হোক, এত কিছু বলার অর্থ একটাই, যাতে আপনারা কেউ টপিকটাকে কঠিনভাবে না নেন। তো শুরু করছি, আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করেন। দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ভালোভাবে ফিল করার চেষ্টা করবেন। আমি বলছিলাম যে যদি এটা শুধুমাত্র ধারক না, রোধের ক্ষেত্রেও হতে পারে, যে কতকগুলো ধারককে যদি এমনভাবে যুক্ত করা, এটা আমাদের ধারকের সিম্বল। ধারক 2 টার্মিনাল ডিভাইস, 2টা প্রান্ত থাকে, যে একটা ধারকের শেষ প্রান্তের সাথে আর একটা ধারকের প্রথম প্রান্ত, এইভাবে যদি আমরা অনেকগুলোকে যুক্ত করতে পারি, তাহলে আলটিমেটলি এটাকে আমরা ডট ডট দিয়ে বুঝাইছি আরও ধারক আছে। তাহলে এই ধরনের কম্বিনেশনকে আমরা বলি ধারকের শ্রেণী সমবায়। এই ক্ষেত্রে আমি আপনাকে বলছিলাম শ্রেণী বোঝার 2টা সহজতম উপায় আছে। পাশাপাশি 2টা, যে এটা শুধু ধারক না, যে কোনো ক্ষেত্রে যে 2টা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, আমি আবারও বলতেছি, ইকুইপমেন্ট মানে উপাদান, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, যদি 2টা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সিরিজে আছে কিনা এটা বুঝতে হলে দেখতে হবে তাদের কয়টা কমন পয়েন্ট আছে। যেমন দেখেন, এদের কিন্তু একটা কমন, কারণ এগুলো 2 টার্মিনাল ডিভাইস, এর এটা একটা পয়েন্ট এ, এটা আরেকটা পয়েন্ট বি। একটু শোনেন, আমি গতদিনের কথাগুলো রিপিট করছি, অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, সেদিন বলছেন যে ভাই কেমন কেমন মনে হলো। তো যাই হোক, এটা এবি আর এটা ধরেন আপনার বিসি। তো আলটিমেটলি দেখেন, এর 2 প্রান্ত এবি, এর 2 প্রান্ত বিসি, কমন পয়েন্ট বি। আমি বারবার আপনাদের বলছি যে আমরা যদি কোনো একটা ডিভাইসের, মানে আমরা কোনো একটা ইকুইপমেন্ট যদি পার হই, ইকুইপমেন্টকে যদি পার হই, তখন আমরা পয়েন্টটা চেঞ্জ করে দিই। একটা তারের প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ এক আমরা কল্পনা করে নিচ্ছি, ধরে নিচ্ছি, ফলে ওগুলো সেম পয়েন্ট, সেম ভোল্টেজ, সেম পয়েন্ট। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ডিফারেন্ট ভোল্টেজ, ডিফারেন্ট পয়েন্ট। তো ভোল্টেজ চেঞ্জ হবে কখন, যদি তার মাঝে রোধ, কোষ, ব্যাটারি এরকম কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকে। তো প্লিজ কাম টু দ্য পয়েন্ট। এ, এটা বি, এটা সি, এর মাঝে কিছু নাই জন্য পুরাটাই সি, এটা পার হলে এটা ডি। দেখেন, পাশাপাশি যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, এগুলো ঢেকে দিলাম, ভাই এর 2 পয়েন্ট কি, আপনি বললেন ভাইয়া বিসি। যদি একে বলি বলেন তো এর 2 পয়েন্ট কি, তাহলে বললেন ভাই সি আর ডি। তাহলে কমন পয়েন্ট কিন্তু একটা সি, এটা একটা উপায়। আর আরেকটা উপায়, সহজতম উপায়, দেখেন আমি আপনাদেরকে একটু বলি। আমি যখন আপনাদের মতো ক্লাস 9-10-এ পড়তাম, আমাদের সময়ও সার্কিট ছিল। তো আমার এই সিরিজ আর প্যারালাল নিয়ে খুব সমস্যা হতো, বুঝছেন। তো এই সময় আমাকে আমার বড় ভাই, আমি তাকে এই বিষয়টা আমি প্রথমে আমার বাসায় জানাই যে আমি এই জিনিসটা বুঝতে পারেন। তো যাই হোক, আমার বাবা এই বিষয়টা আমার বড় ভাইকে জানায়। তো বড় ভাই আমাকে বলে যে কী সমস্যা, আমি বলতে আমি সিরিজ আর প্যারালাল বুঝতে আমার অসুবিধা হয় কেমন, তো এরকম এই পয়েন্ট টয়েন্ট, তখন এত আমার পয়েন্ট টয়েন্ট মেথড কেউ বুঝায়নি আর কি। তো আমার বড় ভাই আমাকে একটা মেথড বলছিল, এটা আপনারা মনে রাখতে পারেন, যে আসলে যদি এটা ধারকের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা রোধের ক্ষেত্রে বলছিল, এটা ধারকের ক্ষেত্রেও। আপনারা আবারও বলছি একটা শব্দ, কারেন্ট। কারেন্ট প্রবাহ মানে চার্জের প্রবাহ। আপনারা আপাতত এটা মানেন, চলতরিতে গেলে আমি আরও ইন ডিটেলস করাবো। তো আলটিমেটলি কারেন্ট প্রবাহের যদি একটাই পথ থাকে, আপনারা মনে রাখবেন, কয়েকটা শব্দ আমি বলবো, এই কথাগুলো মনে রাখবেন আর কি। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ক্ষেত্রের কথা। ফ্যাক্টর হচ্ছে, ভালো করে বুঝবেন, যে যদি
আমরা দুটো ইকুইপমেন্ট সিরিজে আছে কিনা কেমনে বুঝবো? তাহলে সহজ উপায়, দুটো ইকুইপমেন্টের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করছে কিনা। যদি কতকগুলো ইকুইপমেন্টের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহিত হয় তাহলে বুঝবো তারা সিরিজে। আর যদি কারেন্ট ডিভাইডেড হয়ে যায় তাহলে বুঝবো প্যারালাল। তাহলে এবার এখানে আসেন, আমি কারেন্ট সম্বন্ধে কয়েকটা আজগুবি তথ্য, বানোয়ার তথ্য বলেছি, কিন্তু এই তথ্যগুলো আপনাকে মানে বুঝতে সহযোগিতা করবে। বলছি যে কারেন্টে নির্ভর করে পথের উপর। পথ একটাই মানে কারেন্ট একটা, বুঝছেন? এখানে দেখেন একটাই পথ। আবার এখানে দেখেন যদি এইভাবে কারেন্ট দিতাম তাহলে এইখান থেকে কারেন্ট আসলে দেখেন দুই পথ। তাহলে পথ আলাদা মানে কারেন্ট আলাদা, এই পথের কারেন্ট এই পথের কারেন্ট আলাদা হয়ে যেতে পারে, ডিভাইডেড হয়ে যেতে পারে। এবার আসেন, আমি আপনাদেরকে যে জিনিসটা, আমি আবার বলছি, কথাটা রিপিট করছি, ইলেকট্রিসিটি কারেন্ট ডিপেন্ডস অন পাথ, কারেন্ট পথের উপর নির্ভর করে। এবার আসেন আরেকটা কথা বলি, কারেন্ট সম্বন্ধে বলছিলাম তো গতদিন যে ভাই আপনারা শোনেন, একটা তথ্য মাথায় রাখেন যে কারেন্ট কিছুটা সেনাবাহিনীর মতো, সে সামনে যেতে পারবে। সবসময় মাথায় রাখবো আমরা চার্জ ওই যে কোষ বা ব্যাটারি সোর্স থেকে, কারেন্ট সোর্স থেকে বের হবে, সোর্সের পজিটিভ হাই ভোল্টেজ থেকে, পজিটিভ টার্মিনাল মানে হাই ভোল্টেজ থেকে বের হয়ে কারেন্ট ঘুরে টুরে লো ভোল্টেজে ইন করবে। তার মানে কারেন্ট আসলে চক্রাকারে ঘুরে আর কি, বুঝছেন? এটা একটা সার্কুলেশন, তড়িৎ প্রবাহ সার্কুলেট করবে আর কি। তো ওই জন্য শব্দটা আমরা বলছি সার্কুলেট করবে আর কি। তো আলটিমেটলি এখানে ধরেন আমরা কল্পিত সোর্স কল্পনা করে নিছি, এদের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে। আর আরেকটা তথ্য, আপনারা একটা তথ্য মাথায় রাখেন, শেষবারের মতো বলছি, কারেন্ট পথের উপর নির্ভর করে আর ভোল্টেজ দুইটা বিন্দুর উপর নির্ভর করে। বিভব কখনো একটা বিন্দু না, আমরা দুইটা বিন্দু, বিভব পার্থক্য, বিভব হয় একটা বিন্দুর, কিন্তু যখন বলবো বিভব পার্থক্য তখন পার্থক্য হবে দুইটা বিন্দুর ক্ষেত্রে। তো বিভব পার্থক্য দুইটা বিন্দুর উপর নির্ভর করবে। তা আপনারা কি একটু বলি, ধরেন এই পয়েন্টটা এ, কাল্পনিক পয়েন্ট, ধরেন এটা বি, এই দুই পয়েন্টের ধরেন কথার কথা আর কি এরকম যা আছে, তাহলে আমি গতদিনই পয়েন্টিং মেথড কইছি, এটা যদি এ হয় তাহলে দেখেন এটাও এ, আবার এটা পার হলে বিন্দু চেঞ্জ হবে, কিন্তু আগে থেকে এটা বি দিয়ে রাখছি, তাহলে এটাও বি হয়ে যাবে। আমি আবার বলছি, এটা এ হলে এটা পার হলে চেঞ্জ হয়ে যাবে বি, কিন্তু এর মাঝে কিছু নাই, তাই এটা এ, এটা বি। দেখেন এর দুই প্রান্তও যায়, এর দুই প্রান্তও তাই, তার এই দুই প্রান্তের ভোল্টেজও যা হবে, বিভব পার্থক্য যা হবে, এরও বিভব পার্থক্য তাই হবে। এখন বলতে পারেন ভাই কেন? আমি তো বারবার বলতেছি বিভব পার্থক্য বিন্দুর উপর, দুইটা বিন্দুর উপর নির্ভর। যদি দুইজনের দুইটা বিন্দু সেম হয় তাহলে বিভব পার্থক্য সেম হয়ে যাবে। আসেন এবার চলে আসি আমরা ধীরে ধীরে। তো আমি আবারও বলছি, কারেন্ট ডিপেন্ডস অন পাথ অ্যান্ড ভোল্টেজ ডিপেন্ডস অন পয়েন্ট, বাট ভোল্টেজ ডিফারেন্স অন 2 পয়েন্ট। এবার আসেন আমরা ধীরে ধীরে, বারবার আপনাদের একটা তথ্য আবারও ফিল করাই দিচ্ছি, কিছু কথা আবারও বলছি। এই যে ধারক বলে কিছু নাই, ধারক হচ্ছে দুটা পরিবাহী পাত যাদের মাঝে ডাই ইলেকট্রিক থাকে, দুটা পরিবাহী পাত, তাহলে ওইটা সমান্তরাল পাত। আসলে ধারক মানে একটা পরিবাহী, আর দুইটা যদি পরিবাহী পাতকে সমান্তরালে রাখি, মাঝখানে ডাই ইলেকট্রিক দিই, তাহলে এটার নাম হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সমান্তরাল পাত ধারক। ধারকের কাজ চার্জ সঞ্চয় করা, চার্জ রূপে তড়িৎ শক্তি সঞ্চয় করা। তো এখন যদি কোনো একটা সিস্টেমে চার্জ দেন তাহলে একবার ভোল্টেজ বাড়বে, যদি পজিটিভ চার্জ দেন ভোল্টেজ বাড়বে, নেগেটিভ দিলে কমবে। যেহেতু ধারকের দুই পাতে সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ দেয়, তাই ধারকের দুই পাতের মধ্যে একটা বিভব পার্থক্য থাকে। তাই আপনারা সহজ কথায় মনে রাখবেন, কোনো ধারক চার্জিত মানে, কোনো ধারকে চার্জ আছে, আরে ভাই পাত্রে পানি আছে মানে পানির একটা হাইট আছে, তো পাত্রে পানি আছে মানে পানির সাথে, আপনার বারবার বলছি আপনারা এটা মুখস্থ করে ফেলেন যে পানি ইকাল টু উচ্চতা, সমতুল্য মানে তুলনা করে পড়েছি, পানি ইকাল টু উচ্চতা। এবার মেসি ইকাল টু নেইমার, ধরেন কথার কথা ব্রাজিলের সাথে আর্জেন্টিনার খেলোয়াড়ের তুলনা করতেছি। এরপর আলটিমেটলি আপনি ধরে নেন আর কি পরেরটা, আপনি সরি ভাই আমি একটু ভুল করে ফেলছি, পানি ইকাল টু চার্জ, আপনারা এটা মনে রাখেন, পানি ইকাল টু চার্জ, আর উচ্চতা ইকাল টু আপনারা যেটা মনে রাখবেন বিভব। আমি আবারও বলছি, তাড়াহুড়া করার কোনো কিছু নাই, পানি মানে চার্জ, উচ্চতা মানে বিভব। এবার আসেন পড়েন আমার সাথে, পানি দিলে উচ্চতা বাড়ে পাত্রে, চার্জ দিলে বিভব বাড়ে। তাহলে ধারকে চার্জ আছে মানে বুঝতে হবে ধারকে 100% ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য আছে। এবার আছে আমরা আপনার এই দুটো শব্দ আবার বলি, একটু শব্দ দুটো ভুল করবেন না। দেখেন এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিশুদ্ধ কথাবার্তা, আমি দুটো শব্দ বলতেছি, ভোল্টেজ ড্রপ আমি জানি আপনারাও পড়েছেন বাংলায়, বিভব পতন, কিন্তু এই বাংলার চাইতে এই ইংরেজি আপনার বেশি ক্লোজ মনে হবে, তাই আমি বিভব পতন বলবো না, ভোল্টেজ ড্রপ বলবো। আরেকটা শব্দ বলতেছি, ভোল্টেজ রাইস। তো রাইস করা মানে সৃষ্টি করা, উদয় হওয়া, তৈরি হওয়া, যে সানরাইজ। তো আলটিমেটলি আপনারা একটু বলি, ভোল্টেজ ড্রপ করে, এটা মুখস্থ, কোষ ব্যাটারি
কোষ ব্যাটারি, এই দুইটা জিনিস হচ্ছে ভোল্টেজ রাইজ করে, এটা মনে রাখেন। কোষ ব্যাটারি ভোল্টেজ রাইজ করবে, এগুলো হচ্ছে সোর্স আমাদের। আর ভোল্টেজ ড্রপ করে আমাদের ধারক আর রোধ। আপনারা যেহেতু এই দুটো চিনেন, আপাতত এই দুটোকে মাথায় রেখে, আরও অনেক ইকুইপমেন্ট আছে, আবেশক আছে, সেগুলো আমার কথা না। আরবার বলতেছি, আমাদেরকে আগে চিনতে হবে যে সার্কিটে কি নিয়ে, সার্কিট ফিল করতে গেলে আপনাকে আগে যে জিনিসটা ফিল করতে হবে, বুঝছেন? মানে আগে ভাবেন রোমে বায়ু আছে, কিন্তু আমরা বায়ু নিয়ে কথা বলতেছি না, আমরা কথা বললো বায়ুর প্রবাহ নিয়ে। তো বায়ুর প্রবাহ তখনই হয় যখন চাপের পার্থক্য থাকে। তো পদার্থের মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে, কেমিস্ট্রি বহুত পড়ছেন, ধাতুতে বহুত মুক্ত ইলেকট্রন আছে, ইলেকট্রন সি মডেল পড়েছেন, যদি কেমিস্ট্রি ভালো করে পড়েন আর কি, ফাঁকি দিয়ে না পড়েন। তো ধাতুতে মুক্ত ইলেকট্রন আছে, তো মুক্ত ইলেকট্রন থেকে কি, ইলেকট্রন থাকলে ফ্লো হবে না, তো ফ্লো হতে হলে একটা প্রেশার লাগবে, তো এই প্রেশারটাই হচ্ছে ভোল্টেজ। তো ভোল্টেজকে আমরা বলতেছি ইলেকট্রিক প্রেশার। তো আমাদের জিনিস দুটো নিয়ে ভাই, আপনি বাস্তবের সাথে মিলান, পানি আর পানির প্রবাহ, আর একটা হচ্ছে চাপ, ঠিক একইভাবে, বা উচ্চতা, যেটাই বলি না কেন, ঠিক একইভাবে এখানে আমাদের যে কথা নেওয়া হবে চার্জের প্রবাহ। চার্জ আছে, প্রথম কথা হচ্ছে চার্জকেও ধারণ করে, কে ধারণ করে? মুক্ত ইলেকট্রন, আপাতত মানেন। চার্জকে ফ্লো করাবো, চার্জকে ফ্লো করাতে হলে ভোল্টেজ লাগবে। তাহলে আলটিমেটলি এই যে, তাহলে ভোল্টেজ আমাদের প্রয়োজন। তো এই ভোল্টেজ যে দিবে, সে যারা দেয় তাদেরকে আমরা সোর্স বলি। তো সোর্স থেকে যে ভোল্টেজ পাই সেটাকে আমরা বলবো ভোল্টেজ রাইজ। আর এই ভোল্টেজটা যে সৃষ্টি করলেন, এই ভোল্টেজটা কেউ না কেউ গ্রহণ করবে। তো যারা গ্রহণ করবে তাদেরকে বলবো আমরা ভোল্টেজ ড্রপ করছে। তাহলে আবারও বলছি, সার্কিটে কারেন্ট পেতে গেলে আমাদের ভোল্টেজ লাগবে, কারণ ভোল্টেজ চাপ না থাকলে ফ্লো হবে না। আর এই ভোল্টেজ যে সাপ্লাই করবে তারা সোর্স, কোষ ব্যাটারি সোর্স। আর যারা এই ভোল্টেজটাকে অ্যাবজর্ব করবে বা ড্রপ করবে তাদেরকে আমরা বলবো লোড। আমি আবারও বলছি, একটা সোর্স আর একটা লোড। যারা ভোল্টেজ ড্রপ করে তাদের লোড বলে, যারা ভোল্টেজ সাপ্লাই করে তাদেরকে সোর্স বলে। ওকে, চলে আসেন এবার আমরা ধীরে ধীরে মোটামুটি একটু আপনাদের সাথে গতদিন কথা বলেছিলাম, আমি তারপরে আরেকবার একটু জাস্ট 1 মিনিট আপনাদেরকে খালি করতে। গতদিন বলছিলাম যে অনেকগুলো ধারককে যদি পাশাপাশি এইভাবে সংযুক্ত, এইভাবে যেভাবে দেখাইছি সেভাবে সংযুক্ত করে, তো ধারককে কি করতে হবে? ধারক কি করে? ধারক চার্জ স্টোর করে। তো ভাই চার্জ তো সৃষ্টি করা যায় না, তাহলে চার্জ এখানে সাপ্লাই করতে হবে। তো সাপ্লাই করতে গেলে আমাকে একটা ভোল্টেজ সোর্স লাগবে, কারণ ভোল্টেজ মানে প্রেশার। তো প্রেশার দিলে এর ভিতর থেকে ইলেকট্রনগুলো এইদিকে ফ্লো করবে আর কি। এবার আসেন, এই যে আমরা একটা সোর্সের সাথে যুক্ত। আপনি মোবাইলের, যখন আপনারাই বলেন মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তখন সোর্সের সাথে কানেক্ট করে দেন। এই যে সোর্স তখন একটা প্রেশার দেয়, তখন ইলেকট্রনগুলো এখানে ফ্লো করে আর কি। এবার চলে আসেন ধীরে ধীরে, কাম টু দ্য পয়েন্ট। তো যেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলতেছিলাম, একটু আমাকে বললে খুব খুশি হই। এই যে সোর্স থেকে আমি ধরলাম এই সোর্সের ভোল্টেজটা ভি। তো ভি ভোল্টের একটা ব্যাটারি, গতদিন বলছিলাম অনেকগুলো থাকলে ব্যাটারি। তো ভি ভোল্টের ব্যাটারি থেকে আমি আপনাদের বারবার যে কথাটা, ভাই তাছাড়া কিন্তু অঙ্ক বুঝবেন না, আমি বলতেছি, আপনারা যদি এটা ফিল না করেন। তো এখান থেকে আপনারা ভাই একটু লক্ষ্য করে দেখেন, এই জায়গা থেকে আমি বারবার বলতেছি, যদি আপনি পজিটিভ টার্মিনাল থেকে চিন্তা করেন, তাহলে আবারও বলতেছি, কোষ বা ব্যাটারি, সহজ কথা, কোষ বা ব্যাটারি আসলে বিভব পার্থক্যের সৃষ্টি করে। আপনাদেরকে একটু বলি, এইভাবে ফিল করেন, ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করলে জ্বর হয়, তাহলে এখানে শব্দটা ভালো করে বুঝবেন, জ্বর হচ্ছে ফল, ভাইরাস ব্যাকটেরিয়া কারণ। আপনি রাগ করে ভেঙে ফেললেন একটা জিনিস, রাগ করলে ভেঙে ফেললেন, তাহলে রাগ কারণ, ভেঙে ফেলাটা হচ্ছে তার ফল। তো আপনি ঠিক একইভাবে এই ভোল্টেজটা হচ্ছে কারণ। তো ভোল্টেজের কারণে কি হয়? ভোল্টেজের কারণে তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত, চার্জ প্রবাহিত হয়। তো এখন কারেন্ট প্রবাহ মানে চার্জের প্রবাহ। তো এই জিনিসটা একটু বোঝার জন্য আপনারা মনে রাখবেন, কিছু কথা মুখের, কিছু কথা মনের, এগুলো আমরা ভদ্র সমাজে বলবো না। মানে মেন কথা হচ্ছে, আমরা যখন ভাব নিয়ে বললো তখন ভাববো এখান থেকে কারেন্ট সাপ্লাই হচ্ছে, এগুলো কিন্তু আপনারা বোঝার সুবিধার্থে খালি একটা জিনিস মনে রাখবেন, পজিটিভ টার্মিনাল থেকে যদি চিন্তা করেন, এই দিক থেকে যদি চিন্তা করেন চার্জ বের হচ্ছে, তাহলে কল্পনা করবেন পজিটিভ চার্জ বের হচ্ছে। আর কেউ যদি বলে না ভাই আমি এপার থেকে চার্জ চিন্তা করব, তাহলে এপার থেকে যদি কেউ চিন্তা করে, তাহলে চিন্তা করতে আমি নেগেটিভ চার্জ এইভাবে যে এইভাবে আসতেছে, একই ব্যাপার। এটা বোঝার জন্য একটা গল্প বলতে হবে, কিন্তু ভাই এটা এখন না, আমি চলতরিত্রের মধ্যে তো পড়াবই। আপনারা খালি আপাতত মনে রাখেন না যে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হয়, কারেন্ট প্রবাহ মানে ধনাত্মক চার্জের প্রবাহ, আর ধনাত্মক চার্জ, কারেন্ট বের হয় পজিটিভ টার্মিনাল থেকে, হাই ভোল্টেজ থেকে, বের হয়ে নেগেটিভ টার্মিনালে চলে আসছে। যেমন উঁচু স্থান থেকে পানি নিচু স্থানে যায়, তো কারেন্টও হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যায়।
তাহলে এই যে পজিটিভ চার্জগুলো এখানে আসতেছিল আস্তে আস্তে এই যে প্রেশার দিচ্ছে, এর ভিতরে আগে থেকেই ছিল এইসব, বুঝছেন? প্রেশারের কারণে এখানে যে পাতটা আছে এই পাতটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। একটু শুনবেন ভালো করে, কারণ আছে, আমি বলতেছি, আপনারা সেদিন বুঝেন না আমার মনে হয়েছে আর কি। দিলে এই পাতটা এদের মাঝে কিন্তু ডিরেক্ট কানেকশান নাই, থাকলে এই পজিটিভ চার্জ এই পার চলে আসতো। কিন্তু এই পজিটিভ চার্জের কারণে এখানে আবেশ হবে। আবেশ হওয়ার ফলে আমি এটাকে যদি জুম করে দেখাই তাহলে এটা পজিটিভ চার্জ, আবেশ হলে এরকম হবে, এপার নেগেটিভ এপার পজিটিভ। এখানে যে চার্জ আছে সেই চার্জের পোলারায়ন হবে, এই চার্জ এর সাথে আকর্ষণ অনুভব করবে আর এই বিকর্ষণ একে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি কোনো কারণে যদি এটাকে গ্রাউন্ড করে দিতাম তাহলে এগুলো ভূমিতে চলে যেত। কিন্তু আমি গ্রাউন্ড না করে আমি আরেকটা একটু দূরবর্তী জায়গায় আরেকটা পরিবাহী পাত রাখছি। তখন এই পাতেই যে পরিবাহী পাত এটা রাখছি, তখন এই পাতের নেগেটিভ চার্জগুলো যেতে পারবে না, কারণ এর সাথে আকর্ষণ অনুভব করছে। কিন্তু এটা এগুলোকে বলে মুক্ত চার্জ, ওই জন্য বলছিলাম বদ্ধ চার্জ আর এটা মুক্ত চার্জ। মুক্ত চার্জ প্রবাহিত হতে পারে এই টার্মিনাল থেকে এই জায়গায় চলে আসলো। এবার দেখেন কিন্তু এখানে সরাসরি ব্যাটারি থেকে চার্জ আসলো আর এখানে আবেশ প্রক্রিয়ায় চার্জ আসলো। আসার পরে একই ঘটনা, এখানে আবার নেগেটিভ, এই পাশে পজিটিভ, এই পজিটিভটা আবার এখানে, এইভাবে ধীরে ধীরে চার্জগুলো একইভাবে যেতে যেতে একই সেম কাহিনী, এটা পজিটিভ এটা নেগেটিভ, একইভাবে এই পার পজিটিভ এই পাশটা নেগেটিভ। আর ওই যে আবার দূরবর্তী যে পজিটিভ সেই পজিটিভগুলো বিকর্ষণ, কারণ এই পাতে তো চার্জ দুই রকম, নেগেটিভ এই সাইডে পজিটিভ, কিন্তু এই পজিটিভের বিকর্ষণে এই পজিটিভগুলো আবার ঘুরে টুরে চলে আসলো। ফলে এই ভোল্টেজ যতক্ষণ থাকবে এখানে ফ্লো করবে। এখন এই যে ভোল্টেজ রাইজ করাইলে, আমি বারবার বলছি সার্কিটের একটা নিয়ম হচ্ছে, সার্কিটে যতটুকু ভোল্টেজ রাইজ হয় সার্কিটে যে লোডগুলো থাকে সেই লোডগুলো কর্তৃক নিট ড্রপ ভোল্টেজ রাইজ ভোল্টেজের সমান, এটা সার্কিটের একটা মূলনীতি। এবার দেখো তাহলে এখান থেকে আরেকটা জিনিস তোমাদের এটা নিয়ে একটা জিনিস আমি অঙ্ক করাইতে গেলে প্রবলেম হবে। সিরিজে যদি কতকগুলো থাকে, সিরিজে যদি অনেকগুলো ধারক থাকে, বলো তো এখানে যদি প্লাস কিউ চার্জ হয় আবেশের ফলে সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী, আবার এখানে মাইনাস কিউ হলে এর একটা অংশের এর পোলারায়নের অংশ, পোলারায়ন মানে এপারও যাচ্ছিল এপারও তাই, তাহলে এটাও পজিটিভ কিউ, কারণ এই প্লাস কিউ এই চার্জটা যদি আবার এই দিক দিয়ে দাও তাহলে এটা নিউট্রাল হয়ে যেতে হবে। একইভাবে মাইনাস কিউ, আবার তুমি জানো এটা একটা ধারক, এটা আরেকটা ধারক, এটা আরেকটা ধারক। তাহলে দেখো তোমরা এই তথ্যটা এখান থেকে মুখস্থ করো, কতকগুলো ধারককে যদি সিরিজে রাখি, গত দিনই বলছি এটা দেখাই, যদি বলি ধারকের চার্জ কত তুমি বলবে প্লাস কিউ মাইনাস কিউ, আমি বলছি ধারকের চার্জ মানে যে কোনো পাতের চার্জ চিহ্ন ছাড়া, তো এই ধারকের চার্জ মানে কিউ চার্জ, এই ধারকের চার্জ মানে কিউ চার্জ। তার মানে সিরিজে যদি আমি কতকগুলো ধারককে একটা ব্যাটারির সাথে যুক্ত করি তাহলে যতগুলো ধারক আছে সবার সেম চার্জে চার্জ দিতে হবে, এর চার্জও যা হবে এর চার্জ। তাহলে সিরিজে যদি অনেকগুলো ধারক থাকে, তুমি যদি কোনো একটা ধারকের চার্জ জানো মুখস্থ সবগুলো ধারকের চার্জ একই, কিন্তু ফিল করতে হবে, যে যেভাবে বুঝবে সেভাবে। আমার কথা হচ্ছে ভাই এই কোর্স তোমার আগে আমি বহুত ছাল পলে পড়াইছি, তুমি যদি একভাবে না বুঝো আরেকভাবে বুঝবে, আরেকভাবে না বুঝলে আরেকভাবে, যদি না বুঝতে পারি শিক্ষক হিসেবে আমার ব্যর্থতা, কিন্তু তোমার বুঝতে হবে। না বুঝলে কমেন্ট করবে ভাই অন্যভাবে বুঝবেন, আমি রাজি আছি অন্যভাবে, কবির ভাষায়, রাজনীতির ভাষায়, সাহিত্যের ভাষায়, যার যেটা ভালো লাগবে বলবে আর কি, বিজ্ঞানীর ভাষায়। আসো কাম টু দ্য পয়েন্ট। তো যেটা নিয়ে কথা বলছি, আমি বারবার বলছি এখান থেকে ভোল্টেজ রাইজ হয়েছে, তাহলে এগুলো এক একটা লোড, এগুলো এক একটা লোড, তাহলে এ কিছু ভোল্টেজ ড্রপ করবে, এদের চার্জ সেম কিন্তু এদের ভোল্টেজ তাহলে কেন এক হবে না? কারণ দেখো আমি যে ধারকগুলো দিছি সেই ধারকগুলো সবাই এক না। তো আমরা কি জানি, আমরা মূল নিয়মে চলে যাই। কোনো একটা দেখো এই পাতে ভোল্টেজ বেড়ে গেছে, এই পাতে কমে গেছে, ভালো করে দেখো এই পাতে যখন চার্জ দিচ্ছ এর ভোল্টেজ বেড়ে গেল এর কমে গেল, ফলে এখানে বিভব পার্থক্য সৃষ্টি হলো। আমি বলছি বিভব পার্থক্য মানে দুই বিন্দু, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্যটা কত? বিভব নিয়ে কথা বলছি না, বিভব পার্থক্য। আবার এদের দুই বিন্দুর বিভব পার্থক্য এদের, তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য যে কথা, এই ধারকের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা একই কথা। এটা কেমন এই জিনিসটা আমি গতদিন তোমার বুঝাইছি, একটু ভালো করে দেখো, বারবার বলছি একটু লক্ষ্য করো, ভালো করে শোনো। আমি প্র্যাকটিক্যাল উদাহরণ বলছি, তুমি 50 টাকা নিয়ে যাত্রা শুরু করলে, মোটর সাইকেল চালাই যাচ্ছ, একটা সেতু পার হলে, সেতু 50 টাকা ছিল, সেতুর টোল দিলে 5 টাকা। এবার তোমাকে যদি বলি এটা যদি আমাদের সেতু হয়, সেতুর এপার আমার টাকা ছিল 50, টোল দিলাম 5 টাকা, সেতু পার হওয়ার পর আমার কাছে টাকা আছে 45। এখন এটা দেখো না, না দেখে যদি বলি বলতো টাকার পার্থক্য কত, যা
এখানে টোল দিছি, তাই দুটি বিন্দুর ওই যে লোডের আগের পার পূর্বপদ এবং পূর্ববিন্দু এবং পরবিন্দু, লোডের দুই বিন্দুর বিভব পার্থক্য যে কথা, লোডের ভোল্টেজ ড্রপও একই কথা। তো একইভাবে এর দুই বিন্দুর বিভব পার্থক্য যে কথা, এখানে ভোল্টেজ ড্রপও একই কথা, বিভব পার্থক্য একই কথা। আসো, গতদিন বলছে যে বিভব পার্থক্য সৃষ্টি হয়ে গেল, এখন এটা রাইজ ভোল্টেজ আর এটা ড্রপ করছে। এবার আসো, এই ভোল্টেজের কারণে কিন্তু কোনো কারেন্ট সৃষ্টি হবে না, এটা ড্রপ ভোল্টেজ, কারেন্ট সৃষ্টি হয় রাইজ ভোল্টেজের কারণে। এবার আসো, এ খাচ্ছে, এটা খরচ আর এটা জমা। এবার আমাকে একটা তথ্য বলো যে আমরা কিউ ইকাল টু জানি, তোমার বারবার বলেছি, অনেকবার বলছি, কিউ মানে ভিসি অথবা সি ইকাল টু কিউ বাই ভি। ভাই জিনিসই তিনটে, দেখো সবার চার্জ এক, তাহলে ভি ইকাল টু কিউ বাই সি। ভাই রে, সবার চার্জ এক, যদি সবার ধারকত্ব এক হতো তাহলে সবার ভোল্টেজ ড্রপও এক হতো, কিন্তু সবার ধারকত্ব এক নয়। তাহলে সি যদি আলাদা হয় তাহলে দেখতেই পাচ্ছ কিউ সবার এক হয়ে হবে কি, সবগুলো পাত্রে একই পানি দিছি, কিন্তু সবগুলো পাত্রের ধারকত্ব এক না, পানি এক হলেও তাদের তো উচ্চতা এক হবে না। এখানেও 2 লিটার, এখানে 2 লিটার, এর পানি ভরে গেছে আর এর পানি তলায় পড়ে আছে, তাই এখানকার ভোল্টেজ ধরে নিয়েছিলাম V1, V2, V3, এখানে Vn। এই তথ্য আমি আর কোনো প্রমাণে যাচ্ছি না, কয়েকটা তথ্য খালি ইনফরমেশান এখানে ইনপুট করব, তোমরা খালি একটু মাথায় রাখো। গতদিন আমাকে 3-4 জন SMS পাঠাইছো যে ভাই এটা বুঝিনি, তাই আমি রিপিট করলাম। জনগণ, কয়েকটা তথ্য আমি ভাই মুখে বলতেছি, তোমরা লিখে নিও নি, শোনো আরেকবার বলি। যদি সিরিজে যুক্ত হয় তাহলে সিরিজে সংযুক্ত প্রত্যেকটা ধারকের সঞ্চিত চার্জ একই হবে, কিন্তু ধারকগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য আলাদা আলাদা হবে যদি তাদের ধারকত্ব আলাদা হয়। যদি ধারকত্ব আলাদা হয় তাহলে ধারকত্ব ভিন্ন হতে পারে, মানে এখন এই জিনিসটা আবার কনফিউজড হয় না। হ্যাঁ, এটাও যদি সি হতো, এটাও যদি সি হতো, তাহলে কিন্তু দেখো কিউও যা সিও তাই, কিউও যা সিও তাই, তাহলে ভি এক হতো। তাই আমি শব্দটা বলছি, এটা কনফার্ম যে চার্জ এক হবে, কিন্তু বিভবের ব্যাপারটা কনফার্ম না। তাই বিভবের বিষয়টা এইভাবে মনে রাখো, বিভব আলাদা হবে, চার্জ এক হবে কিন্তু বিভব আলাদা হবে। আমরা ধরেই নিচ্ছি ধারকত্ব আলাদা হবে আপাতত, এটা বোঝার সুবিধার্থে। আর আরেকটা জিনিস একটু লক্ষ্য করো, কতগুলো ধারককে আমরা যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে তুল্য মানে আমার এই রুমে 5টা লাইট আছে, এই লাইট 5টা ব্যবহার না করে একটা লাইট ব্যবহার করবে, একই আলো পাবো, একই কাজ হবে, দিস ইজ তুল্য, ইকুইভ্যালেন্ট। এবার আসো, সেটা বের করার সূত্র শিখাইছি, 1/CS ইকাল টু 1/C1, 1/C2 প্রুভ করে দিয়েছি, 1/CF। আজকে একটা স্পেশাল কেস শেখাবো, দুইটা এসপিসি। হবেই বলছি না, হতেও তো পারে। যদি এরকম হয় যে সবগুলো ধারকের ধারকত্ব এক, কাম টু দ্য পয়েন্ট, এই যেতগুলো ধারক ব্যবহার করছো সবার ধারকত্ব এক, যদি এক হয় C1 ইকাল টু C2 ডট 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 Cn ইকাল টু, যদি আমি ধরে নিলাম সি, এটা ধরে নিছি, সবার ধারকত্ব যদি সেম হয় সেক্ষেত্রে তুল্য ধারকত্ব বের করার সূত্র হয়ে যাবে 1/CS ইকাল টু 1/C ডট 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 1/C। কয়টা সি ছিল? এন পর্যন্ত, এই এন পর্যন্ত। প্লিজ হেল্প মি, সবাই হেল্প করো। 1/CS লসাগু করলে সি, 1 যোগ 1 যোগ 1 যোগ ডট 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 1 কতটি, এরকম কতটা এক যোগ আকারে থাকবে, এটা হচ্ছে এনতম এক, কারণ এই যে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 এন পর্যন্ত। কারণ তোমরা বলো তো, 2টা এক যোগ করলে 2, 3টা এক যোগ করলে 3, 10টা এক যোগ করলে 10, তাহলে এরকম এনটা এক যোগ করলে সবাই জানো যে এনটা এক যোগ করলে কি হয়, এনটা এক যোগ করলে এন হয়, তাহলে n/c, তাহলে এখান থেকে CS ইকাল টু চলে আসতেছে C/n। সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি ধীরগতিতে যদি অনেকগুলো ধারককে শ্রেণীতে যুক্ত করছি, কিন্তু সবগুলো ধারকের যদি ধারকত্ব সমান হয় তাহলে তুল্য ধারকত্ব হবে একটি ধারকত্ব, ওই যে কোনো একটির ধারকত্বকে যতটি সে সংখ্যা দ্বারা ভাগ। আসো এখানে এক্সাম্পল দেখে নাও, এটা একটা ধারক, এটা একটা ধারক, এটা একটা ধারক, কথার কথা 30 মাইক্রোফ্যারাড,
30 মাইক্রোফ্যারাড, 30 মাইক্রোফ্যারাড। যদি বলি তুল্য ধারকত্ব কত, আমি জিজ্ঞেস করছি না, সবাই জানো। কতটি আছে? 3টি, সবাই সমান, তবেই প্রযোজ্য হবে। তাহলে যে কোনো একটাকে, যে কোনো একটার মানকে সংখ্যা দ্বারা ভাগ, 10 মাইক্রোফ্যারাড। আশা করি সবাই বুঝতে পারছো। কিন্তু বুঝলেই শুধু হবে না, এখান থেকে আমাকে একটা তথ্য আগে সবাইকে মেমোরাইজ করতে হবে। শ্রেণীতে দেখো একটার ধারকত্ব ছিল 30, কিন্তু যখন 3টে একসাথে করলাম ধারকত্ব হয়ে গেছে 10। তাহলে শ্রেণীতে তুল্য ধারকত্ব হ্রাস পায়। সবাই মাথায় রাখো, শ্রেণী সংযোগে ধারকত্ব হ্রাস পায়, তুল্য ধারকত্ব হ্রাস পায়। এটা দিয়ে একটা অঙ্ক হবে, এটা দিয়ে একটা অঙ্ক হবে। ধারকত্ব হ্রাস পেলে কি হবে তোমরা একটু লক্ষ্য করে দেখো। জনগণ আমাকে একটু বলো তো বাবা, সঞ্চিত শক্তি, ধারক শক্তি সঞ্চয় করে, হাফ সিভি স্কয়ার। কাম টু দ্য পয়েন্ট। জনগণ একটু দেখে বলো, যদি ভি কনস্ট্যান্ট হয়, সচরাচর আমাদের লাইনের ভোল্টেজ কনস্ট্যান্ট, তাই এটা দেয়। আবার আর একটা সূত্র আছে, ইউ ইকাল টু কিউ স্কোয়ার বাই 2c। ইউ এর সাথে এখানে সি এর ব্যস্তানুপাতিক, এখানে সমানুপাতিক। এটা তখন হবে যদি কিউ কনস্ট্যান্ট, কিন্তু আমাদের 99% অঙ্কে কিউ কনস্ট্যান্ট দিয়ে থাকে না, ভি দিয়ে থাকবে, ভোল্টেজ দিয়ে। তো এখান থেকে একটু লক্ষ্য করে দেখো, এটা তখনই লেখা যাবে ইউ সমানুপাতিক সি হোয়েন ভি কনস্ট্যান্ট। তোমরা সবাই জানো ধ্রুবক উঠে গেলে সমানুপাতিক আসে। এবার আমাকে একটু সহযোগিতা করো, তাহলে বলো তো সি যত বেশি ইউ তত বেশি। তাহলে শ্রেণীতে যদি তুল্য ধারকত্ব হ্রাস পায়, তাহলে শ্রেণীতে তুল্য ধারকত্ব সর্বনিম্ন হয়। একটা ধারক যে পরিমাণ শক্তি সঞ্চয় করবে আলাদা, যদি 10টা ধারককে ওরকম একই রকমের 10টা ধারককে বা আলাদা রকমের 10টা ধারককে শ্রেণীতে লাগাও, তাদের তুল্য ধারকত্ব কমে যাবে এবং সঞ্চিত শক্তি সর্বনিম্ন হবে। এটা মাথায় রেখো। যদি কখনো বলে কিভাবে যুক্ত করলে সঞ্চিত শক্তি সর্বনিম্ন হবে, তাহলে শ্রেণীতে যুক্ত করতে হবে। তথ্য দিচ্ছি, আমি জানি না কে কেমন বুঝতেছো, তবে আবারও বলতেছি, আমি ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট এসব বুঝি না, কলেজ বুঝি না। আমি বুঝি যারা পড়তে আছো, যারা মনোযোগী, অনেক জায়গাতে গ্রাম থেকেও ভালো করা যায়, শহর থেকেও ভালো করা যায়, যে কোনো জায়গাতে ভালো করা যায়। ভালো করার জন্য চাই সদিচ্ছা। ভালো করার জন্য এত মোটিভেশনের দরকার নেই, ভালো করার জন্য একটা ইচ্ছাই দরকার, আমি ভালো করতে চাই। মেন কথা হচ্ছে তোমার প্রয়োজন, ক্রাইসিস দরকার, বুঝছো? সে ক্রাইসিস শুধু ইকোনমিক্যাল কারণে নয়, যে কোনো কারণে, ব্যক্তি কারণেও হতে পারে। যদি তোমার কোনো কারণে বোধটা তোমার ভিতরে জাগে যে আমার ভালো করা প্রয়োজন, তাহলে তুমি ভালো করবে। আদারওয়াইজ যদি তোমার মনে হয় এই জায়গাটা এমনি জাস্ট মানে ভালো যতক্ষণ না লাগবে, আমি তোমার একটা 9টা নিয়ম দিছি, যে পড়া মুখস্থ করা 9টা নিয়মের প্রথম নিয়ম হচ্ছে যে জিনিসটা পড়িচ্ছ আগে তাকে বুঝাও, মনকে বুঝাও। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। অবচেতন মন ভালো মন্দ বুঝে না। তুমি অবচেতন মানে বারবার যা বুঝাবে তাই বুঝবে। তুমি যদি বলো ইটস ইন্টারেস্টিং, ইট উইল বি ওয়ান ডে, ইট উইল বি ইন্টারেস্টিং। যদি 100 বার মিথ্যা বলা হয়, সে মিথ্যা একবার সত্য হয়ে যায়। তার বড় প্রমাণ আমরা যে অ্যাডভাইসগুলো দেখি, সেগুলো আমরা সবাই জানি যে কোনো এই মাইকলে, ফেয়ারনেস ক্রিম মাইকলে ফর্সা হবো না, কিন্তু তারপরেও কিন্তু বারবার তারা একই কথা বলে, সুন্দর হতে চান এটা মাখুন, দিস ইজ ভেরি জেন্টেলম্যান, ঠিক আছে? দেন আপনি একদিন বিশ্বাস করেন। যাই হোক, অন্য একদিন হবে, ক্লাসে হলে ভালো মোটিভেশন আসতো। তো কাম টু দ্য পয়েন্ট, জনগণ এইদিকে তাকান। আমি এবার একটু কথা বলবো আপনাদের সাথে সমান্তরাল সমবায় নিয়ে। এটা পড়াইতে 5 মিনিট লাগবে। দেখেন, আগে সংজ্ঞাটা শুনেন, বইয়ের সংজ্ঞা। যদি কতকগুলো ধারককে এমনভাবে যুক্ত করা হয় যে ওকে, যাই হোক, আপাতত নেন। একটু বলি, যদি কতকগুলো ধারক অথবা রোধকে এমনভাবে যুক্ত করা হয় যে সবগুলো ধারকের এক বিন্দু একটি সাধারণ বিন্দুতে এবং অপর বিন্দুগুলো অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত করা হয়, তাহলে উক্ত সংযোগকে আমরা সমান্তরাল সমবায় বলি। আপনারা 9-10 পড়েছিলেন,
তো এটা দিয়েও করতে পারেন। এখন ওই যে কতকগুলো বিন্দুতে সাধারণ বিন্দু, তো এখন আপনাদের বলি এই বিন্দু নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন হতে পারে। শ্রেণীতে আমি বলছিলাম একটা কমন পয়েন্ট থাকবে, প্যারালাল হলে দুইটা কমন পয়েন্ট, অথবা সবগুলোর প্রান্তে একটা মাথায় যুক্ত, অপর প্রান্তগুলো একটা মাথায়, এটা দিয়ে বুঝেন। অথবা আমি পরের দুইটা দিচ্ছি, এই তো দুই তথ্য চিনতে পারলেই হবে ভাই, চেনাটা গুরুত্বপূর্ণ। This is if we think or suppose we assume it a point, then it will be also a point, then it will be also a point, because there is no load, so there is no voltage drop. So a point and a point, this is the same voltage, same point. I think everyone got it. তো এটা যদি এ হয় তাহলে এটা এ, কোনো লোড নাই, কোনো ভোল্টেজ ড্রপ হয় না। আবার এটা এ হলে এটাও এ। এবার আসেন, এটা পার হলেই এই যে এগুলো লোড কিছু ভোল্টেজ খায় নিবি। হ্যাঁ, সেতুর এপার যে টাকা থাকবি ভাই, সেতু পার হলে টাকা আর থাকবি না, চেঞ্জ হয়ে যাবে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটাও বি, এটাও বি। এবার এভরিওয়ান বলেন, যদি বলেন তো এর দুই বিন্দুর নাম কি? এ বি। এর দুই বিন্দুর নাম কি? এ বি। এর দুই বিন্দুর নাম কি? এ বি। এখন আমি যদি বলি ভাইজান আপনারা বলেন তো, তাহলে এদের সবার এ আছে? হ্যাঁ ভাই আছে। সবার বি আছে? হ্যাঁ আছে। তাহলে কয়টা কমন পয়েন্ট? দুইটা। দিস ইজ কল প্যারালাল কনফিগারেশন। এগেইন ইফ, আরেকটা আমি বলছিলাম আমার বড় ভাই আমারে শিখাইছিল আর কি, আমি এখনও ব্যবহার করছি। আমি আমার রুয়েট লাইফে আমি ওটাই ব্যবহার করছি। আমার বড় ভাইয়েরটাই আমার কাছে ভালো লাগছে, যে আলটিমেটলি দেখেন তার উপর শ্রদ্ধা, তার কাছ থেকে পাওয়া জ্ঞান, এটা আমি তোমাদেরকেও দিচ্ছি। তো আলটিমেটলি এটা একটু লক্ষ্য করে দেখো, আমি তো দিই এর ভিতর দিয়ে কারেন্ট বা চার্জ দিই। কারেন্ট কল্পনা করো, ওই চার্জ পরে নিও নেই। কারেন্ট এখানে এলে কয় পথ? একাধিক পথ। কারেন্ট ভাগ হয়ে যাবে, একাধিক পথ তথা বিকল্প পথ। কারেন্ট চলার বিকল্প পথ আছে, মানে যাদের মধ্যে দিয়ে কারেন্টটা ভাগ হয়ে গেল, দোজ আর প্যারালাল। ওকে, হেল্প মি। তাহলে আমি একটু আগে একটা কথা বলছি, কারেন্ট নির্ভর করে পথের উপর, ভোল্টেজ নির্ভর করে বিন্দুর উপর। এবার আসেন একইভাবে চার্জের ক্ষেত্রেও তাই। এই যে কারেন্ট তথা চার্জ, ধরেন কথার কথা চার্জ এখানে আসছিল, প্লিজ হেল্প মি। এই চার্জগুলো এখানে দিয়ে কিছু চার্জ এখানে চলে গেল, ধরেন কথার কথা এখান থেকে কিউ চার্জ আসছে, কিউ চার্জ এখান থেকে আসছে। আর যদি আপনি না বুঝেন, চার্জ দিয়ে যদি না বুঝেন, আমি জানি না আপনাদের কারেন্টের সাথে পরিচয় আছে কিনা, এরকম জিনিস শেখার কথা। চার্জ প্রবাহের হারকেই কারেন্ট বলে। যদি কারেন্ট দিয়ে বুঝেন, চলেন কারেন্ট দিয়ে বুঝাই দিই। কারেন্ট দিয়ে মনে হয় ভালো বুঝবেন আপনারা। আসেন আমাকে একটু ছোট হেল্প করেন, এটাকে একটা ব্যাটারির সাথে লাগাই দিছি, ব্যাটারির সাথে লাগাইছি। ভাই যে যেটা বুঝবেন আমার কোনো আপত্তি নেই, যেটা বুঝবেন। ধরেন কথার কথা এখান থেকে কারেন্ট বের হয়েছে, তথা এই যে চার্জ বের হয়ে আসলো, চার্জ আসলো, চার্জ আসলো, চার্জ আসলো। কিছু চার্জ এই দিক গেল, ফলে এই পাতটা চার্জ দিতে হলো। এটা নেগেটিভ চার্জে চার্জ দিতে হবে। এই পাতের এক পাশ নেগেটিভ, এক পাশ পজিটিভ। পজিটিভগুলো এই পজিটিভের বিকর্ষণের কারণে এই দিক চলে যাবে। এর ক্ষেত্রেও তাই, এইদিকে কিছু পজিটিভ চার্জ, এই সাইড নেগেটিভ, আর এই পাতের বাকি পজিটিভ চার্জ এই দিক চলে যাবে। সেম কাহিনী, চার্জ এলো নেগেটিভ, এই দিক দিয়ে বাকি পজিটিভ চার্জ, এই তিন লাইনের পজিটিভ চার্জ চলে এসে আবার এইভাবে ঘুরে টুরে এখানে আসলো। ভাই চার্জের বিষয়টা না কেমন কেমন মনে হচ্ছে, একটু কারেন্ট দিয়ে বোঝেন। হ্যাঁ কারেন্ট দিয়ে বুঝো। সোর্স থেকে যে কারেন্ট বের হয় তাকে মেইন কারেন্ট বলে, মূল প্রবাহ বলে। পড়ছিলেন 9 10-এ, যে বর্তনীর মূল প্রবাহ নির্ণয় করো। আসেন, মূল প্রবাহ আই, এখানে এসে 3 ভাগ হলো। এই দিকে গেল I1, এই দিকে গেল I2, এই দিকে গেল I3। এই পর্যন্ত কোনো পথ নাই, তাহলে এই পর্যন্ত আই আসছে, কিন্তু এখানে যা 3 ভাগ হয়েছে। আপনারা আরেকটা তথ্য মনে রাখবেন, এটা আরেকটা কনসেপ্ট সার্কিটের, এর নাম কেসিএল। কেসিএল পড়াবো আপনাদের কোনো সংযোগ বিন্দুতে, সার্কিটের কোনো সংযোগ বিন্দুতে। খালি এটা মনে রাখেন, ইনকামিং কারেন্ট ইকাল টু আউটগোয়িং কারেন্ট। বাংলা কই, যে পরিমাণ কারেন্ট আসবে সে পরিমাণই চলে যাবে, অর্থাৎ আগত কারেন্টের সমষ্টি আর নির্গত কারেন্টের সমষ্টি সমান। চলেন ভাই প্রয়োগ করে দিই এখানে। আর আমি এদের ধারকত্ব এক না, ধরে নিলাম এটা C1, এটা C2, এটার নাম C3।
3টার জন্য প্রমাণ করলে 50টার জন্য প্রমাণ ভাই এমনি পারবেন। আসেন, তাহলে এই পয়েন্টটা আমি ব্যবহার করলাম, এই যে আই এই পর্যন্ত আসলো, 3 ভাগে ভাগ হলো, কারেন্ট যাওয়ার এই আই এর ভিতর দিয়ে আসলো, এই আই এর ভিতর দিয়ে আসলো, এই আই আবার এখানে এসে মিলিত হলো আই। কারণ যে পরিমাণ গেল নষ্ট তো কিছুই হয়নি, কারেন্ট মানে চার্জ, চার্জ ধ্বংস হয় না, ওই পরিমাণ চার্জ দিয়ে আবার এখানে চলে আসলো, এই আই এখানে ফেরত এলো, সার্কুলেট। আসেন চিত্র থেকে তাহলে আমরা লিখতে পারবো I1 প্লাস I2 প্লাস I3। আশা করি এরপরে আমি এখানে একটা কনসেপ্ট দেবো, যদি এই কনসেপ্ট কেউ ভুল করো কানের নিচে খাবা সবাই একটা যায়, নেক্সট টাইম যদি আমাকে বলতে হয়। I ইকাল টু ওই যে একটু আগেই বলছি কারেন্ট বলে কিছু নেই, চার্জ। তাহলে এখান থেকে যে চার্জ বের হচ্ছে এটাকে মেইন কারেন্ট বলে, এটা মেইন চার্জ। তাহলে I ইকাল টু কিউ বাই টি, এই কিউ চার্জ, এই দিকে আমি ধরলাম গেল যে চার্জ, এটার নাম Q1, এখানে আমি ধরে নিলাম এই পাতের, ওই ওভারঅল মিলায় আসলে সত্যি ঘটনা এপার প্লাস Q1 এপার মাইনাস Q1, তো আলটিমেটলি ওগুলো নাটক না করে বলে দিলাম এটা Q1। এখানে যে চার্জ আছে Q2, এখানে যে চার্জ আছে Q3, 3টা পথ, 3 দিকে মানুষ আসছিল এই পর্যন্ত, 3জন যার যেদিকে ইচ্ছা চলে গেছে, সমান হবে এটা তো আমরা জানি না, কিউ বাই টি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো Q1 বাই T1, এই ক্ষেত্রে পরেরটার ক্ষেত্রে লিখতে পারবো Q2 বাই T2, Q3 বাই T3। এটা কারেন্টের সূত্র, I ইকাল টু কিউ বাই টি, সরি T1 না, সবাই টি, কারণ টাইম সবার জন্য এক, এখানেও যেতে কারেন্টের যে সময় লাগবে এখানেও যেতে এখানে যেত, কারেন্ট এত হাই স্পিডে যায় এখানে টাইমের কোনো কম বেশি হবে না এই সার্কিটে, এটা মাথায় রাখবেন। কারেন্ট আলোর বেগে চলে, আলোর বেগ 3 কোটি মিটার পার সেকেন্ড। সো বাতি জ্বালানো মাত্র সুইচ অন করার সাথে সাথে বাতি জ্বলে যায়, ঘরের যত দূরেই হোক আর কি। সুতরাং টিগুলো যদি বাদ করে দিই সবার থেকে, তাহলে আমরা লিখতে পারবো কিউ ইকাল টু Q1 Q2 প্লাস Q3। নেক্সট টাইম আমাকে লজ্জা দিবেন না, এটা মনে রাখবেন, কোনো সংযোগ বিন্দুতে আগত চার্জ এবং নির্গত চার্জের সমষ্টি সমান হবে, এটাও লেখা যায়, আগত চার্জ ইকাল টু নির্গত চার্জ। আসেন জনগণ আমাকে একটু হেল্প করুক, শুধু কারেন্ট দিয়ে না, এটা চার্জের ক্ষেত্রেও লেখা দেয়, অনেকে জানে না কারশফের ওটা KCL, কিন্তু কিরশফ কারেন্ট ল প্রকৃতপক্ষে চার্জের নিত্যতাকে প্রকাশ করে, যে চার্জের সৃষ্টিও নাই ধ্বংসও নাই, অর্থাৎ সার্কিটের মধ্যে চার্জের কোনো অ্যাবজর্পশন হয় না, চার্জ গ্রহণ, সার্কিট কোনো চার্জ ধ্বংস করতে পারবে না, কোনো পয়েন্টে চার্জ জমা থাকবে না, যা আসবে তাই চলে যাবে, চলে আসো আর কি, সার্কিটের কোনো পয়েন্টে চার্জ জমা থাকে না, চার্জ ফ্লো করে চলে যাবে আর কি। প্লিজ লেট নাও স্টার্ট। এখানে আর কি আমরা যেটা নিয়ে কথাবার্তা বলছি, আমাকে হেল্প করেন এই পয়েন্টে। তাহলে এ চার্জ স্টোর করছে Q1, এ চার্জ স্টোর করছে Q2, এ Q3। এবার সবাই আমরা জানি Q ইকাল টু Q1 প্লাস Q2 প্লাস Q3, আমরা এখান থেকে এটা লিখলাম। এখন আমাকে একটু লজ্জা না দিয়ে বলবেন Q1 আপনার শিখাইছি না, চার্জ ইকাল টু কি শিখাইছি বলেন, Q ইকাল টু CV। কিন্তু বলেন তো ভাই এদের চার্জ আলাদা হতে পারে, কিন্তু বলেন তো এটা যদি এ পয়েন্ট হয় এটাও এ পয়েন্ট, এটা বি পয়েন্ট হলে এটাও বি পয়েন্ট, তাহলে জনগণ কথা বলুক, এই ব্যাটারির ভোল্টেজ যদি ভি হয়, এর দুই প্রান্ত এবির ভোল্টেজ ভি, মানে এর দুই প্রান্ত এবি, তার মানে এখানে যারা আছে সবার ভোল্টেজ, এর দুই প্রান্তের ভোল্টেজও ভি, এর দুই প্রান্তের ভোল্টেজও ভি, এর দুই প্রান্তের ভোল্টেজও ভি। আবার বলছি, এটা এ হলে এগুলো এটা এ, এটা বি, দুই প্রান্তে এবির দুই প্রান্তে ভোল্টেজও যা, ব্যাটারি কর্তৃক ড্রপ, কোনো লোড কর্তৃক ড্রপ আর ব্যাটারি কর্তৃক সাপ্লাইকৃত ভোল্টেজ একই কথা। দুই বিন্দুর বিভব পার্থক্যও যে কথা, দুই বিন্দুর মাঝে যে লোড আছে সেই লোড কর্তৃক ড্রপ অথবা সোর্স কর্তৃক সাপ্লাইকৃত ভোল্টেজ একই কথা, এটা ভি। তাহলে ইউ ভি কনসেপ্ট। শ্রেণীতে যখন অনেকগুলো ধারক যুক্ত থাকে তখন সবার চার্জ এক হয়, সমান্তরালে যদি অনেকগুলো ধারক যুক্ত থাকে তাহলে সবার ভোল্টেজ এক হবে, সকলের ভোল্টেজ এক হবে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। তাহলে এবার আসেন ভাই একটু বলি, এর চার্জ Q1 প্রথম ধারকের চার্জ, তাহলে প্রথম ধারকের ধারকত্ব C1 ভি, দ্বিতীয় ধারকের ধারকত্ব C2, দ্বিতীয় ধারকের বিভবও ভি,
সবার ক্ষেত্রে তাই। C3V, লজ্জা দিবেন না, ভি কমন নেওয়া যায় সবার ভিতর থেকে। যদি Q/V C1 প্লাস C2 প্লাস C3, এখানে আসো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, বলো তো Q/V মানেও কি আবার সি নয়? আমি এতগুলো সি এর পরিবর্তে পারো একটা সি পাচ্ছি, তাহলে এতগুলোর পরিবর্তে যে সি সমষ্টি, তুল্য, সমষ্টি না বললে এটাকে তুল্য বলতেছি, এটাও হয়ে গেল আমাদের সি, কিন্তু এটা প্যারালালে, তাই সিপি। আপনারা অনেকেই এতক্ষণে বুঝে গেছেন ভাই কাহিনী, খেলা বুঝে গেছি। খেলা কি? আসলে রোধের সূত্র যা, ধারকের সূত্র তার উল্টা। রোধের শ্রেণীতে যোগ, সমান্তরালে উল্টা, ধারকে শ্রেণীতেই উল্টা আর সমান্তরালে যোগ। Ladies and gentlemen, we derive this formula for 3 capacitor, but we can extend this formula for n capacitor. Then we can rewrite this formula, and if we rewrite this formula, then we can write down Cp equal to C1, C2, C3 ... Cn. আশা করি সূত্র পেয়ে যাবেন। এখনই আরেকটু আপনাদেরকে করে গান আপনাদের সাথে কথা হবে। হ্যাঁ, ভেরি গুড, একজন সি লেখছো, ধন্যবাদ। কে লেখছো? মোহাম্মদ আল মুতাফিক, থ্যাংক ইউ তোমাকে, কোঅপারেট করো, ভেরি গুড। লাইফের যে পয়েন্টটা এসে, বুঝছো, ছন্ন ছাড়া হবে, যে পয়েন্টটা এসে ভাববে এত করে কি হবে, সেদিন থেকে তোমার পতন হবে। লাইফের প্রত্যেকটা মুহূর্তে উই হ্যাভ টু বি স্ট্রাগল। বেঁচে থাকাই অনেক বড় কথা, বেঁচে আসি এটাই বেশ, চাপ নেওয়ার দরকার নাই, বাট জিনিসটাকে এনজয় ইট। প্লিজ কাম টু দ্য পয়েন্ট। তো যেটা নিয়ে আমি আপনাদের সাথে এই মুহূর্তে এখন কথা বলবো আর কি, সেটা একটু ভালোভাবে দেখবেন। তো আমি কিন্তু যেটা লিখতে পারবো, দেখেন এখানে একটা স্পেশাল কেস করে দিচ্ছি, এসপিসি। C1 = C2 হবেই বলছি না, হতে পারে। যদি সবগুলো এনটি ধারক সমান্তরালে যুক্ত করছি, সবার ধারকত্ব এক, এবং সেই ধারকত্ব যদি সি হয়, তাহলে তখন সিপির ফর্মুলা হবে এনটি। আপনারা সবাই জানেন, দুইটা সি যোগ করলে 2C, তাহলে এনটা সি যোগ করলে আমরা লিখতে পারবো সিপি = এনসি। সমান্তরাল শ্রেণীর উল্টা, শ্রেণীতে ভাগ হলো, সমান্তরালে গুণ হলো। তার মানে আমরা এখান থেকে কিছু কনসেপ্ট, আরে ভাই সৃজনশীল বলে কিছু আছে নাকি? কনসেপ্ট বুঝতে সৃজনশীল উড়াই দিবে আর কি, ফিজিক্স পড়া লাগে, কনসেপ্ট বুঝছো তো ফিজিক্স উড়ে যাবে, দেখতে থাকো আর কি। সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব বৃদ্ধি পায়, তাহলে সমান্তরালে তুল্য ধারকত্ব বৃদ্ধি পায়। তাহলে সমান্তরালে সঞ্চিত শক্তি আগেরটার উল্টা, কারণ সঞ্চিত শক্তির সাথে ধারকত্বের সমানুপাতিক সম্পর্ক। ধারকত্ব যত বেশি, তাহলে সঞ্চিত শক্তি সর্বোচ্চ হয়। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছো। আরও কয়েকটা তথ্য, ফাইনালি কিছু কথা মুখের, কিছু কথা মনের কথা। সমান্তরালে যুক্ত করলে সবার ভোল্টেজ একই হয়, তাহলে সমান্তরালে যে বিভব, তাকে আমরা বলি কমন ভোল্টেজ। সবার ভোল্টেজ, সবার দুই প্রান্তের ভোল্টেজ এক, কিন্তু সবার চার্জ, সঞ্চিত চার্জ আলাদা হবে। শ্রেণীর উল্টা, শ্রেণীতে চার্জ এক হবে, ভোল্টেজ আলাদা হবে সমান্তরালে। আশা করি সবাই আমার এবার তোমরা কমেন্ট করো, কার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট করো। যারা যুক্ত আছো তারা কমেন্ট করো। 49 জন যুক্ত আছো, কমেন্ট করো।
ওকে, আলমগীর জান্নাত রুনা, থ্যাংক ইউ। আগে বলো বুঝতে পারিস কি না, আগে সেটা বলো। যাদের আটকায় যাচ্ছে তোমাদের নেটের সমস্যা ভাই। ওই যাওয়া আসে করে কারা? 49 টা 51 হয়, কানের নিচে মারা উচিত। যাওয়া আসা করো কে? থাকলে চুপচাপ থাকো, না হলে পরে দেখবে। থ্যাংক ইউ। কোনো সমস্যা হলে কমেন্ট করো। ভেরি গুড পিউ, প্রতীক, মোতাফিক, নাসিম, ওকে, সুমাইয়া থ্যাংক ইউ, দেবপ্রিয়া ওকে, তীর্থ ভেরি নাইস, ভেরি নাইস, নাতাশা ওয়ালিউর ওকে 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 গ্রেট, থ্যাংক ইউ। প্যারালালের চার্জ আলাদা কেন হয়? আচ্ছা, একজন কোশ্চেন করছে প্যারালালের চার্জ আলাদা, আমি কিন্তু চিত্রাইকে দেখাই দিলাম। তুমি সিস্টেম পার্টি এদিকে আসো, তাকাও। কমেন্ট করছো প্যারালালে চার্জ আলাদা হয় কেন? নাফিস, তোর কোশ্চেন ভালো করে শুনবে। কোশ্চেন হচ্ছে, রে ভাই এই যে কারেন্টটা আসলো, পথ তো 3টে, এখন আমি তো জানি না কোন পথের বাধা কেমন, কোন পথ কেমন, যে পথ ভালো বাধা কম, ফাঁকা পথ সেদিক দিয়ে বেশি যাবি, যেদিক কম সেদিক দিয়ে যাবি। এটা এটা একটা ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা দিই, খুব ভালোভাবে বুঝবা, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। তুমি এখান থেকে বলো তো, এর দুই প্রান্তের বিভব ভি, এদের সবার বিভব ভি, তো আমরা তো ভাই কি জানি, কিউ ইকাল টু সি ভি। তো ভাই এদের বিভব যদি ভি এক হয়, কিন্তু এদের ধারকত্ব তো সবার এক না, তাহলে কিউ ইকাল টু সি ভি, ভি এক হলেও সি আলাদা, এক একজনের ধারণ ক্ষমতা এক এক রকম। এই দিক তাকাও, ভালো করে দেখবে, চিত্রটা দেখো। আমার কাছে 3টা পাত্র আছে, 3টাতে বিভব এক, উচ্চতা এক, বিভব মানে উচ্চতা, কিন্তু 3জনের ধারণ ক্ষমতা এক না। তাহলে তো দেখতেই পাচ্ছ সবার পানির পরিমাণ এক না, পানি মানে চার্জ। বিভব যদি এক হয়, তাদের ধারণ ক্ষমতা যদি এক না হয়, তাহলে তো চার্জ এক হবে না। আশা করি বুঝতে পারিস এবার আমার কথা। এটা হচ্ছে মূল কারণ, এদের সবার অ্যাক্রসে সেম ভোল্টেজ প্রয়োগ করছি, তাহলে একই ভোল্টেজ বাড়াইতে গেলে সবাকে এক চার্জ দিলে হবে না, বিভিন্ন জনের বিভিন্ন চার্জ দিতে হবে। আর কোনো কোশ্চেন থাকলে করো। ওকে ভাই, মজা পেলাম না, মজা নিতে হবে না ভাই, সব জায়গায় মজা নিলে সমস্যা আছে, বুঝতে পারলে? ওই যার সমস্যা হয়েছিল সে বলো, তুমি বুঝেছো কি না? ওকে, থ্যাংক ইউ। চলো 2 সাইডে অঙ্ক করি। আমি তোমার এক ধারকের উপর একটা খালি অঙ্কের ক্লাসই দেবো, খালি অঙ্কই করাবো ধারকের। চলে আসো আর কি। চলো শুরু করি। তথ্যটা একটু ভালো করে দেখো, একটা তথ্য আগে দিয়ে দিই। n সংখ্যক, এটা এমসিকিউর জন্য, n সংখ্যক সমমানের ধারককে একবার শ্রেণীতে এবং একবার সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্বের অনুপাত। শোনো, অঙ্ক করলে ক্লিয়ার হবে, অঙ্ক করলে সবাই ক্লিয়ার হয়ে যাবে। অনুপাত, এটা একটা
এমসিকিউ, তোমরা এই এমসিকিউটা একটু মনে রাখবা। এন এর মান অনেক ক্ষেত্রে দেওয়া থাকতে পারে। এন সংখ্যক সমমানের ধারককে একবার শ্রেণীতে এবং একবার সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্বের অনুপাত। তো দেখো, ভালো করে দেখো, তোমরা সবাই একটু আগে পড়ে আসলে সিএস ইকাল টু সি বাই এন সমমানের হলে সিপি ইকাল টু পড়ে আসলা এনসি, একটু আগেই পড়লা। এখন অনুপাত একবার শ্রেণীতে এবং একবার সমান্তরালে, তাহলে সিএস ইস টু সিপি অথবা সিএস বাই সিপি। এনসি সিসি কাটা, এন নিচে চলে আসলো, তাহলে সিএস ইস টু সিপি 1:n²। তোমরা এটা মুখস্থ রাখবে। কতগুলো ধারককে একবার শ্রেণীতে এবং একবার সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্বের অনুপাত হবে 1:n²। যদি দুটি হতো তাহলে 1:4 হতো, তিনটি ধারক যুক্ত করলে 1:9 হতো। ধারকের মান যাই হোক যদি সমমানের ধারক হয়। আর এটা উল্টা করেও লেখা যায়, যদি আগে সমান্তরাল বলতো তাহলে আমরা এটা লিখতাম সমান্তরালে বেশি শ্রেণীতে কম। এটা মুখস্থ রাখবা। খেলা শুরু হয়নি, খেলা শুরু হলে ভালো লাগবে। এগুলো তো খালি ট্রেইলার দেখলা, বুঝতে পারলা? ধারকের ট্রেইলার হলো, খেলা হবে এখন। হ্যাঁ, থ্যাংক ইউ। গেম স্টার্ট, খেলা শুরু। একটা এমসিকিউ অঙ্ক দিয়ে শুরু করব। দুইটি ধারকের দুটি ধারককে শ্রেণীতে এবং সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব যথাক্রমে 2 মাইক্রোফ্যারাড, এটা মাইক্রো, এবং 9 মাইক্রোফ্যারাড হয়। কোশ্চেন আছে ধারক দ্বয়ের মান নির্ণয় করো। এটাই আমাদের কোশ্চেন। আমি অপশন দিচ্ছি। এটা এমসিকিউ তো আসতে পারে, রিটেনেও আসতে পারে। এমসিকিউ তো আসতে পারে, রিটেনেও আসতে পারে। তো আলটিমেটলি আমি তোমাদেরকে আগে রিটেন প্রসিডিউর দেখাই, তারপরে এমসিকিউ প্রসিডিউরটা বলবো না। আমি অপশনগুলো দিচ্ছি। আমাদের চারটে অপশন, চারটে অপশন। ভেরি গুড। চলো
ইয়েস, এতদিন ধরে ট্রেইলর হয়েছে, ট্রেইলর। আচ্ছা জনগণ, আমি একটু বলি, আর 10 মিনিট পড়াই আজকে, আর বাকি আরেকটা ক্লাস আমি রিসেন্টলি দিয়ে ক্লোজ করেছি। কালকেই তোমাদেরকে ক্লাস নেব। একটু বলে নিই, আগামীকাল সকাল 11টায় ক্লাস হবে। কাল ফ্রাইডে, আগামীকাল ধারকের রেস্ট ক্লাস, এবং কালকে লাস্ট ক্লাস ধারকের 11টায়। আমি বলে দিচ্ছি 11টায় ক্লাস কালকে। একটু সবাই নোট ডাউন করে নিও। কোনো মানে নিব না আর কি, মানে প্রতিবাদ নিব না। 11টায় যাদের সমস্যা পড়ে দেখবে আর কি, 11টায় ক্লাস, ধারকের রেস্ট ক্লাস। এই অঙ্কটা একটু লক্ষ্য করো, ভালো করে দেখো। সচরাচর কি হয় জানো? সচরাচর যেটা হয়, তোমার কি দেয়া থাকে বলো তো? দেয়া থাকে হচ্ছে দুইটা ধারক দেওয়া আছে, দিয়ে বললে এটা শ্রেণীতে মান কত হবে সমান্তরালে। এবার না, আমি একদমই পুরাটাই তোমাদেরকে উল্টা করে দিয়েছি। কি বলছি? শ্রেণীতে এত হবে, শ্রেণীতে তুল্য ধারকত্ব এত, সমান্তরাল তো মান কত, ধারকদ্বয়ের মান কত। তো এবার চলো আমরা যেটা করব, প্রশ্ন মতে আমি ধরে নিলাম, ধরি ধারকদ্বয় দ্বয়ের মান C1 এবং C2, এটা ধরে নিলাম। তাহলে বলো তো, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমি কি এটা লিখতে পারবো না? একবারেই লিখে দিই, প্রশ্ন মতে C1 প্লাস C2 ইকাল টু CP। উল্টা করেও লেখো তোমরা, CP ইকাল টু C1। এখান থেকে আমরা CPর মান C1 প্লাস C2 ইকাল টু CPর মান কত, সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় 9। পেয়ে গেলাম একটা সমীকরণ। এরপর লক্ষ্য করো, তাহলে শ্রেণীতে এগেইন, আচ্ছা সরি একটু, এখানে উইনো প্রশ্ন মতে না, উইনো CP ইকাল টু এটা, আর প্রশ্ন মতে দিলে একবারে লিখে দিবা C1 প্লাস C2 ইকাল টু n। এখানে দেখো একটু জনগণ আমাকে হেল্প করো, 1/CS ইকাল টু আমরা জানি 1/C1 প্লাস 1/C2। এখান থেকে একটু লক্ষ্য করো, এই জিনিসটাকে না এইভাবে লেখা যায়, C2 প্লাস C1 ডিভাইডেড বাই C1 C2 লসাগু করলে। ঠিক এই জিনিসটা এটা যদি উল্টা করে দিই, CS ইকাল টু C1 C2 C1 প্লাস C2, তোমরা একটু মুখস্থ রেখো তো। এই যে এরকম যদি হয়, সবাই একটু লক্ষ্য করে দেখো, দুটা ধারককে যদি শ্রেণীতে যুক্ত করে, দুটি ধারককে ভিন্ন ভিন্ন মানের দুটি ধারককে শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব বের করার একটা সহজ উপায় আছে, দুটার গুণফল বাই দুটার যোগফল, সরাসরি পেয়ে যাবে। এরকম করা লিখবেন এটা। তো এখান থেকে দেখো CS এর মান কিন্তু আমাদেরকে বলে দেওয়া আছে, CS এর মান 2। তাহলে আমি একটা কাজ করলাম, C1 C2, একটু ফিল করো, মুখস্থ করবে না। C1 প্লাস C2র মান আমি আগেই বের করে রাখছি 9, আর CS শ্রেণীতে তুল্য ধারকত্ব এটার দিয়ে আছে 2। তাহলে এখান থেকে C1 C2 ইকাল টু 18। এখন আমাকে লজ্জা না দিলেই ভালো হয়, এমন কেউ আছো? তোমরা দেখতেই পাচ্ছ দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে, দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে। আমি তাহলে দুইটা সংখ্যার বিয়োগফল ইজিলি বের করতে পারবো। আর তোমরা সবাই জানো দুইটা সংখ্যার যোগফল আর বিয়োগফল জানলেই কিন্তু সংখ্যাটা বের করা যাবে। তো আমাকে একটু হেল্প করো। তাহলে আমি এখান থেকে এখানে আসলাম, তাহলে অতএব C1 মাইনাস C2 এটা ইকাল টু লেখা যাবে রুট ওভার C1 প্লাস C2 উপর হোল স্কয়ার মাইনাস 4C1 C2। সবাই মান নির্ণয়ের সূত্র জানো, এটা মান নির্ণয়ের সূত্র ভাই। A মাইনাস B এর উপর হোল স্কয়ার দিলে এখানে প্লাস হয়, এখানে মাইনাস হয়। চলে আসো, C1 প্লাস C2 মানে 9, তাহলে C1 প্লাস C2 উপর হোল স্কয়ার, তা 9 এর উপর হোল স্কয়ার দিলে 81 4, আর C1 C2 মানে 18।
4×18 = 72, বিয়োগ করলে √9 3। দেখতেই পাচ্ছি আমরা এখানে 3 পেলাম। এবার চলেন আমরা একটু চেকিং আউট করি। দুটার যোগফল 9, দুটার বিয়োগফল 3, তাহলে C1 - C2 এটা দিলাম 3 নং সমীকরণ। এখন দেখো আমরা যদি যোগ করে দিই 1 আর 3, 1 + 3 ইমপ্লাই, দেখতেই পাচ্ছ C1 + C2 সমীকরণ, এটা সমীকরণ বামের সাথে বাম যোগ C1 - C2 এটা = 9 + 3। তাহলে C2 কাটার 2C1 12, C1 = 6। কারণ C1 যদি 6 হয় তাহলে দুইটার যোগফল 9, তাহলে C2-র মান, অতএব C2-র মান হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। তাহলে আমি যে অপশনগুলো দিছিলাম সেই অপশনের এটাই লাস্ট ম্যাথ, একটু ধৈর্য ধরো। সেই অপশনের কিন্তু প্রথমটাই কারেক্ট। কি ছিল বলো তো? প্রথমটা কি অপশন ছিল? 3 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড। তারপরেরটা ছিল 2 মাইক্রোফ্যারাড, 7 মাইক্রোফ্যারাড। আমার আর তো মনে নাই। 3 নাম্বার আমি একটু ইচ্ছা মতো দিলাম 4 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড। আর 4 নাম্বার দিলাম 2 মাইক্রোফ্যারাড, 8। এটা আমাদের উত্তর। এই অঙ্ক বুয়েটে রিটেনে আসলে, একাডেমিক আসলে করতে পারবা। বাট কথা হচ্ছে ডিফারেন্ট। যদি অঙ্কটা এমসিকিউতে আসে তাহলে কি করব? এমসিকিউতে আসলে একটা সহজ উপায় তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই অঙ্ক এমসিকিউতে আসলে একটা সহজ উপায়, তার নাম হচ্ছে অপশন চেক। কাহিনী আগে লক্ষ্য করো, ভালো করে শুনবা। যারা বুঝার তারা বুঝো, না হলে পুরো অঙ্ক করতে হবে। অপশন চেকটা কেমন আগে ফিল করো। যদি বলে দিছি সমান্তরালে মান, আগে চেক করবে সমান্তরালে ধারকগুলো যোগ হয়, দুইটা ধারক সমান্তরালে, ধারকত্বও যে কথা, তুল্য ধারকত্ব যে কথা, ধারক দুইটার যোগফলও কিন্তু সে কথা। তাহলে আগে প্রথম অপশনে যে জিনিসটা চেক করবা, দেখবা কোন দুটা ধারক যোগ করে সমান্তরালে সমান হয়। কারণ সমান্তরালের সমান হওয়া যে কথা, দুইটা ধারকের যোগফল, সমান্তরালের ধারকত্বও যা, দুইটা ধারকের যোগফলও তাই। দেখো 6 আর 3 এটা মিলে, 7 2 9 এটাও মিলে, 4 আর 5 এটা মিলে, কিন্তু 8 2 10 এই দুইটা যোগ করলে সমান্তরাল হয় না, তার মানে এটা বাদ। এখন থাকলে এই 3টা, তাহলে উপায় বাকি দুইটা চেক করার জন্য এবার বাকিটা হচ্ছে বলেছি সিএস = আমরা কি জানি, দুইটার গুণফল আর দুইটার যোগফল সিএস এর সমান হতে হবে। যদি এরকম দেওয়া থাকতো, একটু ভালো করে শোনো, এটা 4 এটা 8, তাহলে আমার কিন্তু আর চেকই করা লাগতো না, এটাই উত্তর হয়ে যেত। কারণ 2 4 2 6 মিলছে না, 4 আর 8 আগে দেখতে হবে যোগ করে সমান্তরালে সমান হয় কিনা। যোগ করে যদি সমান না হয় তো তাহলে চেকই করতাম না। কিন্তু এখানে একাধিক দেওয়া ছিল, এটাও যোগ করে মিলে, এটাও যোগ করে মিলে, তাহলে এবার দেখতে হবে এটা কোনটার ক্ষেত্রে হয়। চেক করো, এই দুটা গুণ করি, 3 6 18, 6 আর 3 9, ভাগ করলে 2 মিলে গেছে। কিন্তু এটা চেক করো, 4 5 20, দুইটার গুণফল, দুইটার যোগফল 9, জীবনেও মিলবে না, করাই লাগবে না। শেষ। আশা করি বুঝতে পারিছো। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আগামীকাল তোমাদের যে ক্লাসটা হবে, এই ক্লাস দেখে রাখবে, তাছাড়া আগামীকালের ক্লাস বোঝা যাবে না। এই ক্লাস দেখে তোমরা তুলে রাখবে, আজকে রাইতে যত কষ্ট হোক ক্লাসের নোট জমা দিয়ে দিবে, ঠিক আছে? যারা ভালো করতে চাও, শুনো, লাফায় কোনো লাভ হবে না ভাই, এই করোনা দেখিচ্ছ।
লাইফে বেশি লাফাবা, শক্তি ক্ষয় হবে ভাই, দ্রুত বুড়া হয়ে দেবা। লাইফের বেশি রং আগেই নিতে দাও না, তাহলে বর্ণহীন মনে হবে লাইফটাকে। তো আশা করব সবাই মন দিয়ে পড়াশোনা করো, আর বেশি চাপও নেওয়ার দরকার নাই। চাপ নিয়ে আত্মহত্যা করতে যাচ্ছ, এগুলোরও দরকার নেই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকাই বড় কথা। কাল কোনো এক্সাম নিব না, কালকে ক্লাস নিব, এক্সাম তারপরে হয়তো বা শনি রবিবারের দিকে এক্সাম নিব, বুঝতে পারছো? এক্সাম কাল নিচ্ছে না, আমি এই চ্যাপ্টার শেষ করে এক্সাম নিব। আর আমার হয়তোবা 2টে ক্লাস লাগবে, বুঝছো? 2টে ক্লাস লাগবে হয়তোবা। শুক্রবার শনি রবিবারের মধ্যে আমি হয়তোবা ক্লাস শেষ করে ফেলবো এই চ্যাপ্টার। সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর আমার হয়তোবা 2টে ক্লাস লাগবে, বুঝছো? 2টে ক্লাস লাগবে শুক্রবার শনি রবিবারের মধ্যে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। যে 47 জন ছিল সবাইকে আমার ভালোবাসা, ধন্যবাদ আর কি। হ্যাঁ, তোমাদেরকেও গুড নাইট।